ওয়ালাইকুম আসসালাম। এটা স্ক্রিনশট নাও। ওয়ালাইকুম আসসালাম। এটা স্ক্রিনশট নিয়ে নাও। স্বর্ণা ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। সামাইরা রেন, আজকে অনেক বৃষ্টি, তোমার নামের সাথে মিল আছে। এই তো পিয়াস, ভালো আছি। এটা স্ক্রিনশট নিয়ে নাও। স্ক্রিনশট নেওয়া হলে বলিও। ওকে, তাহলে দেখো এখানে আমরা যেটা বলছি সেটা হচ্ছে বেনজিন বলয় সক্রিয়কারীমূলক আর হচ্ছে বেনজিন বলয় নিষ্ক্রিয়কারীমূলক। তো যারা হচ্ছে বেনজিন বলে উপস্থিত থাকলে বেনজিন বলের ইলেকট্রন ঘনত্বটা বৃদ্ধি পাবে তাদেরকে বলা হবে বেনজিন বলয় সক্রিয়কারীমূলক। তাহলে কোয়েশ্চেন হচ্ছে যে আমি কিছুই বুঝি নাই। ঠিক আছে, প্রধান কোয়েশ্চেনটা হচ্ছে যে আমি কিছুই বুঝি নাই। আচ্ছা, তাহলে আমি বুঝাবো তার আগে আমি সক্রিয়কারী মূলক গুলো চিনে নিই। সক্রিয়কারী মূলক কারা? ঠিক আছে, তাহলে আমরা বলছি এটা চেনার উপায় হচ্ছে যে মূলকগুলো যুক্ত থাকবে তারা পরস্পরের সাথে হচ্ছে একক বন্ধনে আবদ্ধ থাকবে। যেরকম হচ্ছে CH3 যদি আমি নিই, এটা একটা মূলক, এটার বন্ডগুলো যদি আমি দেখি তাহলে কার্বনের প্রত্যেকটা কার্বনের সাথে যেগুলো যুক্ত আছে তারা পরস্পর কি সাথে যুক্ত আছে? একক বন্ধনে যুক্ত আছে। তাই এটাকে বলা হচ্ছে কি সক্রিয়কারী মূলক বলা হচ্ছে। যদি বলা হয় C2H5, যদি বলা হয় C2H5, দ্যাট মিন হচ্ছে CH3 CH2 CH2 CH3, তাহলে এখানে দেখো কার্বন গুলো পরস্পরের সাথে কোন বন্ধনে আছে? একক বন্ধনে আছে। কার্বনের সাথে যে হাইড্রোজেন গুলো আছে তারাও পরস্পরের সাথে একক বন্ধনে আছে। বলা হচ্ছে OH হচ্ছে সক্রিয়কারী মূলক। তাহলে আমরা যদি দেখি O এর সাথে H হচ্ছে একক বন্ধনে, অর্থাৎ এখানে যতগুলো পরমাণু তুমি ব্যবহার করতেছো সবগুলো হচ্ছে কি পরমাণু বা মূলক ব্যবহার করতে সবগুলো হচ্ছে কি পরস্পরের সাথে, কোথাও তুমি ডাবল বন্ড বা ট্রিপল বন্ড খুঁজে পাবে না। তাহলে তাদেরকে বলা হবে সক্রিয়কারী মূলক। এর বিপরীত যদি আমরা যাই, অর্থাৎ একক বন্ধনের চেয়ে বেশি যদি থাকে তাদেরকে বলা হবে নিষ্ক্রিয়কারী মূলক। তাদেরকে বলা হবে কি নিষ্ক্রিয়কারী মূলক। ঠিক আছে, যেরকম হচ্ছে আমরা NO2 এর কথা যদি বলি, তাহলে NO2 এর কথা যদি বলি তাহলে N এর ডাবল বন্ড ও এরকম যুক্ত থাকে। যদি আমরা SO3H এর কথা বলি, আমরা যদি SO3H এর কথা বলি তার গাঠন সংকেত হচ্ছে S, এই যে এটা, তার মানে হচ্ছে তারা পরস্পর কি আছে? এই সালফার দেখো এই অক্সিজেনের সাথে কিন্তু ডাবল বন্ডে আছে। আমরা যদি CN এর কথা বলি, C ট্রিপল বন্ড N, কার্বনের সাথে নাইট্রোজেন ট্রিপল বন্ডে আছে। তার মানে হচ্ছে যারাই এককের চেয়ে বেশি বন্ধনে আবদ্ধ থাকবে তাদেরকে বলা হবে নিষ্ক্রিয়কারীমূলক। আর যারা একক বন্ধনে, শুধুমাত্র একক বন্ধন, অর্থাৎ এখানে কোনো বন্ড খুঁজে পাবো না যেখানে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড আছে, অর্থাৎ তাদেরকে বলা হচ্ছে সক্রিয়কারীমূলক। বুঝতে পারছো? রিচি ওয়ালাইকুম আসসালাম। ক্লিয়ার? তাহলে সক্রিয়কারী মূলক আর হচ্ছে কি নিষ্ক্রিয়কারী মূলক। সক্রিয়কারী মূলক এবং নিষ্ক্রিয়কারী মূলক, এতটুকু স্পষ্ট কিনা? তারপর যদি কোয়েশ্চেন থাকে তাহলে বলতে পারো। তাহলে চেনার উপায়গুলা কি সেটা আমরা দেখে নিলাম। ওয়ালাইকুম আসসালাম স্বর্ণা। তাহলে এগুলো চেনার উপায় কি সেটা আমরা দেখে নিলাম, যে সক্রিয়কারী মূলক কোনগুলা এবং নিষ্ক্রিয়কারী মূলক কোনগুলা। আচ্ছা, গুড। তাহলে আমরা চিনে নিলাম যে সক্রিয়কারী মূলক কোনগুলো আর হচ্ছে নিষ্ক্রিয়কারী মূলক কোনগুলা। ঠিক আছে, আচ্ছা এখন আসো যে বেনজিন বলে ইলেকট্রন ঘনত্বটা কিভাবে বৃদ্ধি করে। আচ্ছা, এই ক্ষেত্রে আমি একটা এক্সাম্পল নিই। ধরো এটা হচ্ছে আমরা একটা বেনজিন নিলাম, এই বেনজিনের সাথে হচ্ছে আমরা কাকে নিলাম? আমরা ধরো OH কে নিলাম। আমরা হচ্ছে কাকে নিলাম? OH কে নিলাম। OH এ কি আছে? OH এ হচ্ছে মুক্ত জোড় আছে। সো আমরা রেজোনেন্সের প্রক্রিয়া যদি আমরা দেখি তাহলে আমাকে বলো তো যে এই যে মুক্ত জোড়টা কোন কোন পজিশনে আসতে পারে, কোন কোন পজিশনে আসতে পারে, তাহলে আমাকে বলো তো। আমরা রেজোনেন্স করাইছি, আমি রেজোনেন্স আর ডিটেলস করতে যাচ্ছি না। ওয়ালাইকুম আসসালাম মারিয়া। ওয়ালাইকুম আসসালাম সাইমন মাহমুদ। ওয়ালাইকুম আসসালাম মারিয়া। ওয়ালাইকুম আসসালাম ইমাদ। ওয়ালাইকুম আসসালাম। তাহলে এটাকে যদি আমি রেজোনেন্স করাই তাহলে আমরা বলছিলাম যে কাউন্টিংটা হবে 1 2 3। আমরা 1 2 3 ট্রিক্সে রেজোনেন্স গুলো করছিলাম। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলছি যে এটা হবে এরকম, 1 এ যাবে 3 এ, মানে হচ্ছে এরকম যাবে
2 3 যাবে হচ্ছে 1 2 এ। তাহলে এটা হচ্ছে একটা প্রক্রিয়া। আচ্ছা, তাহলে এটা একটা রেজোনেন্স গেল, গঠন গেল। তাহলে নেক্সট রেজোনেন্স গঠন যদি আমরা বলি তাহলে হচ্ছে আবারও 1 2 3 ট্রিক্স আমরা ফলো করব। তার মানে হচ্ছে 1 1টা কই যাবে, 3 এ যাবে, তার মানে এখানে যাবে। ঠিক আছে, তাহলে এটা তো আর কোনো চেঞ্জ হবে না। তাহলে 2 3 টা কই যাবে, 1 2 এ যাবে। আর এদের তো আমি ধরেই নাই, তার মানে এরা যেমন আছে তেমনই থাকবে। আচ্ছা, আবারও 1 2 3, মানে যেখানে মুক্ত জোর আসছে সেখানে আমি 1 ধরতেছি। তাহলে এইভাবে যদি করি তাহলে হচ্ছে এরকম আরেকটা গঠন আমরা পেয়ে যাবো। তাহলে এটা যাবে কোথায়, 3 নম্বরে যাবে, এটা যাবে কোথায়, 3 নম্বরে যাবে। তাহলে আমাদেরকে কি হচ্ছে, তাহলে 2 3 এটা কোথায় যাবে, 2 3 এটা 1 2 আসবে, তার মানে এখানে চলে আসবে। এটা তো যেমন আছে তেমনই, তার মানে এরকম একটা গঠন পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আবার আমরা প্রয়োগ করবো হচ্ছে 1 2, তারপর কত, 3 প্রয়োগ করব। তার মানে হচ্ছে 1 1টা কোথায় যাবে, 3 এ যাবে। তো নেক্সট গঠনটা হচ্ছে কি, 1 1টা কোথায় যাবে, 3 এ চলে যাবে। তার মানে হচ্ছে অক্সিজেন তার মুক্ত জোর আবার ফেরত পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা কি বলছিলাম যে 1 2 3 একটা কোথায় যাবে, 1 2 চলে আসবে। তার মানে হচ্ছে এটা একটা গঠন চলে আসবে, এই যে একটা গঠন চলে আসবে। তাহলে দেখো এই প্রক্রিয়াগুলোতে আমরা যদি বলি যে এইখানে এক জোড়া মুক্ত ইলেকট্রন, সরি মুক্ত জোড় ইলেকট্রন কি হচ্ছে, জমা হচ্ছে। এইখানে এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন জমা হচ্ছে এবং এইখানে এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন, অর্থাৎ বেঞ্জিন যে বলয়টা আমরা চিন্তা করতেছি, বলয়ের 3টা পজিশনে, এটা একটা পজিশন, এটা একটা পজিশন, এটা একটা পজিশন, অর্থাৎ 3টা পজিশন হচ্ছে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায়। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, দারুণ। আচ্ছা, কে বলছে, সামের রেইন। আচ্ছা, তোমার নাম কি, বৃষ্টি? আচ্ছা, তাহলে দেখো বৃষ্টি, তাহলে হচ্ছে আমরা দেখতেছি হচ্ছে এই 3টা পজিশন হচ্ছে কি ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায়। তার মানে হচ্ছে আমি যদি বলি যে এই 3টা পজিশন বাদ দিলে আমার পজিশন হচ্ছে 1 2 3 4 5, অর্থাৎ এই পজিশন, এই পজিশন এবং এই পজিশন যদি বাদ দিই তাহলে ডিপ্রাইভড হচ্ছে কোনটা, অর্থাৎ বঞ্চিত হচ্ছে কারা কারা, আমার এই পজিশনটা কোনো ইলেকট্রন পাচ্ছে না এবং এই পজিশনটা হচ্ছে কোনো ইলেকট্রন পাচ্ছে না। মানে হচ্ছে এই পজিশনটা কোনো ইলেকট্রন পাচ্ছে না এবং এই পজিশনে কিন্তু এই মুক্ত যে ইলেকট্রন কিন্তু আসতেছে না। তুমি তাকায় দেখো, এই যে এটাতে আছে, এটাতে আছে এবং এটাতে আছে, মানে হচ্ছে এটাতে আছে, এটাতে আছে এবং এটাতে আছে। তার মানে মুক্ত যে ইলেকট্রন পাচ্ছে না এই দুইটা জায়গা। কথা ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটাকে বলা হচ্ছে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি। তার মানে দেখো আমরা বলছিলাম যে ও আর এইচ, অর্থাৎ মূলক যদি সিঙ্গেল বন্ডে আবদ্ধ থাকে তাহলে তারা হচ্ছে বেঞ্জিন বলের ইলেকট্রন ঘনত্ব বাড়াইয়া দেয়। অর্থাৎ আগে তো রেজোনেন্সি ইলেকট্রন ছিল, এখন তুমি কি করলা, আরো একজন ইলেকট্রন তাকে সাপ্লাই করলা। তাহলে সাপ্লাই করার ফলে কি হবে, বেঞ্জিন বলের ইলেকট্রন ঘনত্ব আলটিমেটলি কি হলো, বেড়ে গেল। তাহলে এটাকে বলা হচ্ছে কি সক্রিয়কারী মূলক। আচ্ছা, এখন আমাকে যদি বলা হয় যে ধরো নিষ্ক্রিয়কারী মূলকটা কিরকম, আমি তো বুঝতেছি না যে নিষ্ক্রিয়কারী মূলকটা কিরকম। তাহলে আমরা এরকম একটা নিষ্ক্রিয়কারী মূলক নিতে পারি, যেরকম হচ্ছে নাইট্রোজেন নিলাম, এরকম নিলাম। ঠিক আছে, তো নাইট্রোজেন অক্সিজেনের সাথে যুক্ত থাকার কারণে নাইট্রোজেন কি হিসেবে প্লাস হয়ে যাবে। তার মানে আমরা যদি এটা রেজোনেন্স করতে যাই, তার মানে 1 2, সরি 1, নাইট্রোজেন হবে কত 1, এটা হবে 2, এটা হবে কত 3। তার মানে হচ্ছে পজিটিভটা এখানে যাবে, অর্থাৎ রেজোনেন্সের নেক্সট স্ট্রাকচারটা কি হবে, এই পজিটিভটা হচ্ছে এখানে যাবে আর 2 3 এটা যেটা যাবে কোথায় যাবে, 1 2 যাবে। তার মানে হচ্ছে n এরকম হবে, তার মানে পজিটিভ এখানে আসতেছে। তার মানে দাঁড়াচ্ছে হচ্ছে আবার 3টা পজিশন। এখন যে NO2 নিয়ে করি তাহলে 3টা পজিশন, মানে হচ্ছে এই 3টা পজিশন হচ্ছে আবার ইলেকট্রন হারাবে, কারণ যেহেতু এখান থেকে শুরু হয়েছে 1 2 3, তাহলে 1 3 এ যাবে, তার মানে এখানে একটা পজিটিভ তৈরি হবে, আবার এখানে তৈরি হবে 1 2 3, এরকম ভাবে যাবে, আবার এই পজিশনগুলো যাবে। অর্থাৎ জিনিসটা হচ্ছে কি আমার এই 3টা পজিশন হচ্ছে কি ইলেকট্রন হারাবে। তার মানে দেখো যখন নিষ্ক্রিয়কারী মূলক যুক্ত থাকে, অর্থাৎ সে কি করতেছে, এই পাই বন্ডের ইলেকট্রন নিচের দিকে টেনে নিয়ে যাচ্ছে। অর্থাৎ আমি যে পাই বন্ডের ইলেকট্রন টেনে নিয়ে যাই তাহলে কি আলটিমেট কি হচ্ছে, যে তার কিন্তু ইলেকট্রন ঘাটতি দেখা দিচ্ছে। দ্যাটস ওয়াই এটাকে বলা হচ্ছে কি বেঞ্জিন বলে নিষ্ক্রিয়কারী মূলক। যারা রেজোনেন্সের ক্লাস করছো তারা বুঝতে পারবা যে আমি কি বলতেছি। ঠিক আছে, রেজোনেন্সের ক্লাস না করলে এটা খুবই টাফ, বোঝাটা খুবই টাফ হবে। সো আমরা যখন আমরা বলতেছি যে যখন আমাদের সক্রিয়কারী মূলক থাকে, যখন সক্রিয়কারী মূলক থাকে, আমি এটা মুছে দিলাম, এটা মুছে দিলাম, কেন মুছে দিলাম, কারণ রেজোনেন্স নিয়ে আমাদের অলরেডি আলোচনা আছে। আচ্ছা, সো আমরা যখন বলতেছি যে যখন সক্রিয়কারী মূলক যুক্ত থাকে তখন আমরা বলছি যে এই 3টা পজিশন, এই পজিশনটা ইলেকট্রন বেশি থাকে, এই পজিশনে ইলেকট্রন বেশি থাকে এবং এই পজিশনে ইলেকট্রন বেশি থাকে। আর যখন আমরা বলছি যে নিষ্ক্রিয়কারী মূলক যখন থাকে, যেমন NO2 আছে, তখন হচ্ছে এই পজিশনগুলা, মানে এই পজিশনগুলা কি হবে, প্লাস হয়ে যাবে, তার মানে এই পজিশনে ইলেকট্রন থাকবে। তাহলে এটা হচ্ছে কার জন্য, এটা হচ্ছে সক্রিয়কারী মূলকের জন্য। আর এটা কার জন্য, নিষ্ক্রিয়কারী মূলকের জন্য।
ঠিক আছে? তাহলে নিষ্ক্রিয়কারী মূলকের জন্য আমি যদি প্লাসগুলো মুছে দিই, সাপোজ আমি প্লাসগুলো মুছে দিই, তাহলে ইলেকট্রন ঘনত্ব দুইটা জায়গায় বাড়তেছে। আর সক্রিয়কারী মূলকের কথা যদি বলি, তাহলে সক্রিয়কারী মূলকের জন্য হচ্ছে তিনটা জায়গায় হচ্ছে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে। গুড। অর্থ, প্যারা, মেটা। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাহলে দেখো আমরা এটা জেনে নিলাম যে সক্রিয়কারী মূলক থাকলে কোন কোন পজিশনে ইলেকট্রন ঘনত্বগুলো বৃদ্ধি পায়। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন হচ্ছে আমরা পজিশন ডিফাইন করব। পজিশনটা হচ্ছে কি, এটা যদি মূলক ধরি, ঠিক আছে, তাহলে এটা যদি মূলক ধরি, এটাকে যদি আমরা মূলক ধরি, বা হচ্ছে আমি পুরোটাকে রেজিওনাল সার্কেল লিখি তাহলে লিখতে সুবিধা হয়। এটা যদি আমি মূলক ধরি, তাহলে মূলকের কাছাকাছি যে অবস্থানটা থাকে, তাহলে এটাকে বলা হচ্ছে অর্থ। মূলক থেকে একান্তর অবস্থা যেটা থাকে সেটাকে বলা হয় মেটা। সিমিলারলি মূলক থেকে দূরবর্তী অংশটাকে বলা হয় কি, প্যারা। তার মানে মূলকের কাছাকাছি হচ্ছে এটা, তার মানে হচ্ছে অর্থ। মূলকের এক ঘর পরে যেটা, সেটা হচ্ছে কি, মেটা। তার মানে হচ্ছে অর্থ হচ্ছে এই দুইটা পজিশন, মেটা হচ্ছে এই দুইটা পজিশন, আর এটা হচ্ছে কি, প্যারা। তার মানে এটা যদি আমার 1 নম্বর হয়, মূলক আমরা সবসময় নাম্বারিং করি কত দিয়ে, 1 দিয়ে। তার মানে 1 2 3 4 5 6। তার মানে বলতে পারি 2 6 অর্থ। তাহলে বলতে পারি 3 5 মেটা। আর হচ্ছে 6 কত, 6 হচ্ছে কি, প্যারা। এতটুকু বুঝতে পারছো কিনা? মূলককে আমরা 1 নম্বর পজিশন ধরছি। ফাহাদ, করবো। আচ্ছা, তাহলে দেখো আমরা যদি কি বলি, এটা যদি একটা বেঞ্জিন চক্র ধরি, তাহলে মূলকটাকে হচ্ছে আমরা কি ধরবো, 1 নম্বর পজিশন ধরবো। 1 নম্বর পজিশন থেকে হচ্ছে কি, যে 2 নম্বর, এই যে 2 নম্বর হচ্ছে কাছাকাছি, মানে অর্থ মানে হচ্ছে কাছাকাছি, মেটা মানে হচ্ছে 1 ঘর পর, 1 ঘর পরে। মেটা শব্দের মানে হচ্ছে 1 ঘর পর। ঠিক আছে? মানে মূলকের 1 ঘর পর, মূলকের 1 ঘর পরে হচ্ছে এটা। আর প্যারা মানে হচ্ছে দূরবর্তী। তাহলে মূলক থেকে সবচেয়ে দূরে আছে এই পজিশনটা, তাহলে এটাকে বলা হচ্ছে প্যারা। কে? ওকে? তাহলে হচ্ছে মূলকের সবচেয়ে দূরবর্তী যে অবস্থানটা সেটাকে বলা হচ্ছে কি, প্যারা। মূলকের কাছাকাছি থাকলে বলা হয় অর্থ। তাহলে অর্থ পজিশন হচ্ছে দুইটা ডিফাইন করা গেল, 2 আর 6। মূলক থেকে 1 ঘর পরে যদি কেউ থাকে তখন সেটাকে বলা হয় মেটা। মূলক থেকে সবচেয়ে দূরে যদি কেউ থাকে তখন সেটাকে বলা হচ্ছে কি, প্যারা। আচ্ছা, আমরা যদি বলি অর্থ প্যারা নির্দেশক, অর্থ প্যারা নির্দেশক কারা, তাহলে দেখো আমরা যখন বলছি যে সক্রিয়কারী কোনো যদি মূলক থাকে, সক্রিয়কারী যদি কোনো মূলক থাকে, তাহলে এই পজিশন সক্রিয়কারী মূলক যদি যুক্ত থাকে, এটা হচ্ছে সক্রিয়কারী মূলক আছে, তাহলে এই পজিশনগুলোতে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায়। আর বেনজিন হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন দেখায়। বেনজিন হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। বেনজিন হচ্ছে কি, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, অর্থাৎ যারা ইলেকট্রনকে আকর্ষণ করতে পারবে তারাই আসবে। তার মানে হচ্ছে তার যে প্রতিস্থাপন গুলো হবে সেগুলো ইলেকট্রোফিলিক হবে। তার মানে যে জায়গায় ইলেকট্রন ঘনত্ব বেশি, প্রতিস্থাপক সেখানে আসার চেষ্টা করবে। অর্থাৎ যারা প্রতিস্থাপন করতে পারে তারা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন তো হচ্ছে, তার মানে হচ্ছে এই প্লাস গুলো সবসময় এই মাইনাস পজিশন গুলো যুক্ত হবে। তাই সক্রিয়কারী মূলক যুক্ত থাকলে এই পজিশনটা আমরা কি বলছিলাম, অর্থ। এই পজিশনটাকে কি বলছিলাম, অর্থ। এই পজিশনটাকে আমরা কি বলছিলাম, প্যারা। তার মানে হচ্ছে সক্রিয়কারী মূলক থাকলে, সক্রিয়কারী সকল মূলক হচ্ছে কি, অর্থ, প্যারা। সক্রিয়কারী সকল মূলক হচ্ছে কি, অর্থ আর প্যারা। তাহলে আমরা যদি বলি নিষ্ক্রিয়কারী যদি মূলক থাকে, নিষ্ক্রিয়কারী মূলক থাকলে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায় কোথায়,
এই পজিশন ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায়, এই পজিশন ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায়। আর বেনজিন মানে হচ্ছে কি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন দিবে, অর্থাৎ এই প্লাসকে সে টেনে আনবে। তার মানে হচ্ছে এই প্লাস যুক্ত হবে এই দুইটা পজিশনে। তাহলে আমরা মূলকের এই পজিশনটাকে আমরা বলছিলাম মেটা। তার মানে হচ্ছে সকল নিষ্ক্রিয়কারীমূলক মেটা নির্দেশক। ঠিক আছে? কলাপাড়া জেলা চাই। কলাপাড়া কোথায় এটা? কলাপাড়া কোথায় এটা? আচ্ছা, উল্লাপাড়া নাম শুনছি, সিরাজগঞ্জে উল্লাপাড়া নাম শুনছি। উল্লাপাড়ার একজন স্যার আছে, সিরাজি স্যার, ম্যাথ খুব ভালো পড়ায়। ওনার সাথে পরিচয়, সো ওনার কাছ থেকে উল্লাপাড়া নাম অনেক শুনছি, কিন্তু কলাপাড়া আমি শুনি নাই কখনো। আচ্ছা, তাহলে সে অর্থপ্যারা নির্দেশক আমরা দেখলাম, তারপর হচ্ছে কি মেটা নির্দেশক আমরা দেখে নিলাম। তার মানে সকল নিষ্ক্রিয়কারীমূলক হচ্ছে কি মেটা নির্দেশক। ওকে, আচ্ছা। দেন আসো মেসোমারিক ইফেক্ট বা মেসোমারিক ফলাফল। মেসোমারিক ফলাফলটা কি? মেসোমারিক ফলাফলটা হচ্ছে, ধরো পাই বন্ড যদি থাকে, এটা হচ্ছে পাই বন্ড, পাই বন্ডের যদি পোলারাইজেশন হয়, অর্থাৎ পাই বন্ড কোন দিকে শিফট করে গেল, অর্থাৎ এরকম হলো, তাহলে এটা পাই বন্ডের শিফটিং কে বলা হচ্ছে মেসোমারিক ইফেক্ট। মেসোমারিক ইফেক্ট বা মেসোমারিক ফলাফল। অর্থাৎ মেসোমারিক ফলাফলটা হচ্ছে পাই বন্ধনের পোলারাইজেশন। আজকে ক্লাসটা খুব ভালো লাগবে। প্রথম দিকে একটু বোরিং হবে, কারণ হচ্ছে এই থিওরিগুলো আমরা যদি কমপ্লিট করতে পারি তাহলে হচ্ছে জিনিসগুলো বুঝতে ইজি হবে। তাহলে পাই বন্ধনের পোলারাইজেশনকে বলা হবে মেসোমারিক ফলাফল। ঠিক আছে? আচ্ছা, এখন আসো তাহলে মেসোমারিক ফলাফল কারা দেখাতে পারে? যাদের মুক্তজোড় ইলেকট্রন আছে, তারা বেনজিনের দিকে ইলেকট্রন এগিয়ে দিলে তখন M প্লাস বলা হয়। মানে কি দাঁড়ায়? মানে হচ্ছে যদি কোনো মূলক ইলেকট্রন কাউকে দান করে দেয়, তখন এটাকে মেসোমারিক ইফেক্ট পজিটিভ বলা হয়। অর্থাৎ সে নিজে পজিটিভ হয়ে যাবে, মেসোমারিক ইফেক্টের নাম হবে তার নিজের নাম অনুসারে। অর্থাৎ সে কি ক্যারেক্টার হচ্ছে, যেরকম হচ্ছে আমরা যদি বলি যে দেখো অক্সিজেনের হচ্ছে কি মুক্তজোটটা হচ্ছে কার দিকে এগিয়ে দিছে, তার মুক্তজোটটা হচ্ছে বেনজিন দিকে এগিয়ে দিছে, তার মানে হচ্ছে অক্সিজেনের মেসোমারিক ইফেক্ট হচ্ছে পজিটিভ। আচ্ছা, যদি বেনজিন থেকে ইলেকট্রন নিজের দিকে যদি টেনে নেয়, তাহলে নিজে কি হয়ে যাবে? মাইনাস হবে। তাহলে মেসোমারিক ইফেক্টও কি হবে? মাইনাস হবে, তবে M মাইনাস হবে। কেমন? যদি নাইট্রোমূলক যদি যুক্ত থাকে, তাহলে নাইট্রোমূলক তো পজিটিভ, তার মানে সে ইলেকট্রন টেনে নিবে। তার মানে ইলেকট্রন টেনে নিলে নাইট্রোজেন কি যাবে? মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে নাইট্রোমূলকটা হচ্ছে কি দেখাবে? মেসোমারিক ইফেক্ট মাইনাস দেখাবে, মানে মেসোমারিক ইফেক্ট মাইনাস দেখাবে। আচ্ছা, যদি কেউ, ওয়ালাইকুম আসসালাম মিল্লাত, না ক্লাসটা রেকর্ডেড না, ক্লাস লাইভ চলতেছে। আচ্ছা, তাহলে দেখো মেসোমারিক ইফেক্ট পজিটিভ আমরা বলতেছি যদি কেউ ইলেকট্রন দিয়ে দেয়, আর যদি কেউ ইলেকট্রন নিয়ে নেই, যখন ইলেকট্রন দিয়ে দিবে তখন মেসোমারিক ইফেক্ট পজিটিভ বলা হবে, যদি ইলেকট্রন নিয়ে নেই তাহলে বলা হবে মেসোমারিক ইফেক্ট নেগেটিভ। স্ক্রিনশট নিয়ে নাও, এটা স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, তাহলে আমরা দুইটা এক্সাম্পল দিই। যে ধরো তোমাকে দেওয়া আছে NH2, এটার মেসোমারিক ইফেক্ট বলবা। তোমাকে দেওয়া আছে SO3H, এটার মেসোমারিক ইফেক্ট বলবা। কোনটার মেসোমারিক ইফেক্ট কোনটা?
NH2 এর মেসোমারিক ইফেক্ট কি আর SO3H এর মেসোমারিক ইফেক্ট কি? তাহলে বলতে থাকো, আমি নতুন কিছু লিখতে থাকি। কথা অফ মানে আচ্ছা, তাহলে দেখো তোমরা যে আনসারটা দিলা এটা হচ্ছে কি মুক্ত জোর আছে, একক বন্ধনে আছে, মানে সক্রিয়কারীমূলক, তার মানে সে ইলেকট্রন দান করবে, এটাকে বলা হচ্ছে কি মেসোমারিক ইফেক্ট। কি হবে, সে যদি ইলেকট্রন দান করে দিবে মেসোমারিক ইফেক্ট কি হবে, পজিটিভ হবে। এটাতে কি আছে, সালফার পজিটিভ আছে, মানে বেনজিন থেকে ইলেকট্রন টেনে নিয়ে যাবে, তার মানে হচ্ছে সে নিজে কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে, তখন এটার মেসোমারিক ইফেক্ট কি হবে, নেগেটিভ হবে। না দুইটাই এম না, দুইটাই এম না, দুইটাই এম না। কেন দুইটাই এম না, কারণ নাইট্রোজেন এখানে কিন্তু নেগেটিভ। তো নেগেটিভ যদি থাকে, তার নিজেরই ইলেকট্রন আছে, সেই ইলেকট্রন টানবে না, সে কি করবে, অন্য কাউকে ইলেকট্রন দিবে। আর এখানে সালফার হচ্ছে কি, এই সালফার হচ্ছে কি পজিটিভ আছে, সেই সালফার হচ্ছে কি পজিটিভ আছে, তার মানে তার ইলেকট্রন দরকার, তাই সেই ইলেকট্রন টেনে নিয়ে আসবে। তাই যেহেতু টেনে নিয়ে আসবে, তার মানে তখন মাইনাস হবে, তাই এটাকে বলা হচ্ছে এম মাইনাস। আর এটা যেহেতু ইলেকট্রন দিয়ে দিবে, তার মানে সেই নিজে পজিটিভ হয়ে যাবে, তার মানে এম পজিটিভ। তাহলে প্রথমটা হচ্ছে এম পজিটিভ, নেক্সট একটা হচ্ছে না, হয় নাই, হয় নাই, NH2 হবে। গুড গুড, এখন ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, তাহলে এটার স্ক্রিনশট নিয়ে নাও, এটার স্ক্রিনশট নিয়ে নাও। বেঞ্জিনের একক প্রতিস্থাপক গুলোর নাম, এই যে একটু পর্যন্ত একক প্রতিস্থাপক গুলো হচ্ছে এইগুলা, একটু পর্যন্ত, মানে এখান থেকে শুরু করে একটু পর্যন্ত হচ্ছে একক প্রতিস্থাপক গুলার কিছু প্রচলিত নাম আমরা করব। সারা ভুল হয়ে গেছে, সমস্যা নাই, আমরা নেক্সট টাইম ঠিক করে নেব। এটা স্ক্রিনশট নিয়ে নাও। মারিয়া কই? আচ্ছা তাহলে মুছে দিচ্ছি। আশরাফুল দেখো এখন হচ্ছে রিঅ্যাকশন শুরু হবে, পেয়াস রিঅ্যাকশন গুলো খেয়াল করবা। তো এখন হচ্ছে আমরা টলুয়েন্ট প্রস্তুত করব। টলুয়েন্ট প্রস্তুতির জন্য হচ্ছে আমরা তিনটা সমীকরণ নিয়ে কাজ করব। টলুয়েন্ট প্রস্তুতির তিনটি সমীকরণ। আচ্ছা টলুয়েন্ট মানে হচ্ছে কি, এই যে এটা বেঞ্জিনের উপর কি থাকবে, CH3 থাকবে। সো ফার্স্ট আমরা নেব হচ্ছে বেঞ্জিন, 1 নম্বর সমীকরণ, যে কি কি মাধ্যমে আমরা তৈরি করতে পারি, আমরা তিনটা সমীকরণ দেখাবো। এটা নিলাম, CH3Cl নিলাম, তার সাথে হচ্ছে ফ্রিডেল ক্রাফটের জন্য হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড নিলাম, এবং অবভিয়াসলি সেটা কোন অবস্থায় নেব, ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড নেব।
তাহলে আমরা কি বলছি, এখান থেকে কি যাবে, এখান থেকে একটা এইচ যাবে, এইচ আর সিএল কি করবে, এইচসিএল তৈরি করবে, আর সিএস এখানে বসে যাবে, তার মানে হচ্ছে তৈরি হবে টলুইন প্লাস এইচসিএল। খুবই সিম্পল বিক্রিয়া। ওকে, টেকনিকে অ্যাকচুয়ালি সিগন্যাল দিচ্ছে। আচ্ছা, তাহলে সে 2 নম্বর যদি আমরা বলি, তাহলে 2 নম্বর হচ্ছে কি, 2 নম্বর হচ্ছে আমরা এক্স নেব, মানে হ্যালাইড নেব, তার সাথে হচ্ছে CH3X নেব, যে কোনো হ্যালাইড নিতে পারো। তারপরে হচ্ছে আমরা সোডিয়াম নেব 2 অণু, এবং এখানে হচ্ছে শুষ্ক ইথার রাখবো। ঠিক আছে, দেখো এই বিক্রিয়াটাকে বলা হচ্ছে উর্স-ফিটিক বিক্রিয়া। এই বিক্রিয়াটাকে বলা হচ্ছে কি উর্স-ফিটিক বিক্রিয়া। উর্স-ফিটিক বিক্রিয়া, তাহলে সংজ্ঞাটা কি হবে, আমরা বলবো শুষ্ক ইথারে, এটা কি বেনজাইল হ্যালাইড বা অ্যারাইল হ্যালাইড বলতে পারো, এটাকে বলা হয় কি অ্যারাইল হ্যালাইড। তাহলে শুষ্ক ইথারে অ্যারাইল হ্যালাইড এবং হচ্ছে কি অ্যালকাইল হ্যালাইডকে ধাতব সোডিয়ামের সাথে নেওয়া হলে কি তৈরি হবে, তাহলে সোডিয়াম কয়টা আছে, 2টা, তাহলে এক্সও কয়টা আছে, 2টা আছে, তার মানে 2টা সোডিয়াম 2টা এক্স নিয়ে যাবে, তার মানে হচ্ছে তৈরি হবে 2NaX। তাহলে এক্স যদি চলে যায়, Na যদি চলে যায়, তাহলে বাকি থাকে CH3 আর বেনজিনের উপর হাত খালি থাকে, তার মানে হচ্ছে বেনজিনের উপরে কি চলে আসবে, এই যে CH3 চলে আসবে, তার মানে এটাও কি টলুইন তৈরি হয়ে গেল। তাহলে যদি বলে এটাকে বলা হচ্ছে কি উর্স-ফিটিক বিক্রিয়া, এই বিক্রিয়াটাকে বলা হচ্ছে উর্স-ফিটিক বিক্রিয়া। ঠিক আছে, বাংলাটা লিখে দিলাম না, নিজে নিজে করে নিবা। তাহলে দেখো কি বলা হচ্ছে, শুষ্ক ইথারে যদি আমরা কি করি, ধাতব সোডিয়ামের উপস্থিতিতে অ্যারাইল হ্যালাইড এবং হচ্ছে অ্যালকাইল হ্যালাইড নেই, তাহলে কি তৈরি হবে, টলুইন তৈরি হবে, বা হচ্ছে কি উচ্চতর বেনজিন তৈরি হবে, তখন সেটাকে বলা হবে কি আমাদের উর্স-ফিটিক বিক্রিয়া, বা অ্যালকাইল বেনজিন তৈরি হওয়ার যে বিক্রিয়াগুলো সেগুলোকে বলা হবে কি উর্স-ফিটিক বিক্রিয়া। ক্লিয়ার? আচ্ছা, সো এটা স্ক্রিনশট নিয়ে নাও। 3 নম্বরে চলে যাব। ওকে, গুড। তাহলে 3 নম্বরটা যদি আমরা নেই, তিন নম্বর হচ্ছে এন হ্যাপটেন থেকে। এর আগে আমরা বেনজিন প্রস্তুত করছিলাম হচ্ছে এন হেক্সেন থেকে, এখন আমরা এন হ্যাপটেন নেব, মানে হচ্ছে এরকম CH3 CH2 3 4 5 6 7, মানে টোটালি আমার 7 কার্বন লাগবে। হ্যাপটেনের জন্য কয় কার্বন লাগবে, 7 কার্বন লাগবে। তার মানে হচ্ছে CH3 CH2 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 CH2। ঠিক আছে, 1 2 3 4 5 6 7। তার মানে হচ্ছে এটাকে আমরা এর আগে সমানুকরণের জন্য কি প্রভাবক নিয়েছিলাম, অ্যালুমিনিয়াম অক্সাইড নিয়েছিলাম বা ক্রোমিয়াম অক্সাইড নিয়েছিলাম। যদি নেওয়া হয় এবং তাপ দেওয়া হয়, তাহলে কি হবে, এখানে হচ্ছে এই প্রক্রিয়া হচ্ছে আমরা তৈরি করতে পারবো হচ্ছে টলুইন। ঠিক আছে, এই প্রক্রিয়া তৈরি হবে কি টলুইন, এবং এখান থেকে হচ্ছে কি হাইড্রোজেন গুলো বের হয়ে যাবে। সাব্বির মুন্সি, ওয়ালাইকুম আসসালাম। তাহলে টলুইন প্রস্তুতির জন্য এই 3টা সমীকরণ ছাড়া আর কোনো সমীকরণ নাই। এইভাবে হচ্ছে আমরা টলুইন প্রস্তুত করতে পারি। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে ফার্স্ট প্রসিডিউরটা আমাদের কি ছিল, আমরা ফ্রিডেলক্রাফট করছি। সেকেন্ড প্রসিডিউরে আমরা উর্স-ফিটিক করছি। থার্ড প্রসিডিউর হচ্ছে এন হ্যাপটেন থেকে অ্যালুমিনিয়াম অক্সাইড দিয়ে হচ্ছে আমরা সমানুকরণ করছি। তাহলে সেটাকে এই 3টা প্রসিডিউর হচ্ছে আমরা টলুইন কি করতে পারি, প্রস্তুত করতে পারি। ওকে, আচ্ছা, তাহলে আসো
টলুইনের ক্লোরিনেশন আমরা করব, ঠিক আছে? আচ্ছা, টলুইনের ক্লোরিনেশন করার আগে দুইটা জিনিস আমাদের জানা দরকার। ঠিক আছে, এই জায়গাটুকুকে বলা হয় পার্শ্ব শিকল, আর এই এতটুকু অংশকে মানে পার্শ্ব শিকল বাদে অংশটাকে বলা হবে কি অ্যারোমেটিক নিউক্লিয়াস। তাহলে দুইটা সংজ্ঞা লিখে নেব, অ্যারোমেটিক নিউক্লিয়াস। অ্যারোমেটিক নিউক্লিয়াস কাকে বলে? অ্যারোমেটিক নিউক্লিয়াস বলে পার্শ্ব শিকল বাদে মূল যে বেঞ্জিন বলটা থাকবে, পার্শ্ব শিকল বাদে মূল বেঞ্জিন বলকে অ্যারোমেটিক যৌগের নিউক্লিয়াস বলে। অ্যারোমেটিক যৌগের নিউক্লিয়াস বলে। অ্যারোমেটিক যৌগের কি বলে? নিউক্লিয়াস বলে। যেমন পার্শ্ব শিকলের জন্য একটা টান হবে, তাহলে এটা হচ্ছে অ্যারোমেটিক যৌগের নিউক্লিয়াস। আচ্ছা, সো পার্শ্ব শিকল কাকে বলে? পার্শ্ব শিকল হচ্ছে এই যে অ্যারোমেটিক যে যৌগটা থাকে অর্থাৎ বেঞ্জিন যে বলটা থাকে এটার হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে যে মূলক আসে। তাহলে অ্যারোমেটিক যৌগের অ্যারোমেটিক নিউক্লিয়াসের হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে যে মূলক আসে তাকে পার্শ্ব শিকল বলে। যেমন CH3 যদি আমরা নেই এরকম, তাহলে এটাকে বলা হবে পার্শ্ব শিকল, আর এটা হচ্ছে মূল নিউক্লিয়াস মানে অ্যারোমেটিক যৌগের নিউক্লিয়াস। একটা হচ্ছে পার্শ্ব শিকল আর একটা হচ্ছে অ্যারোমেটিক যৌগের নিউক্লিয়াস। ওকে, তাহলে এখন হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে কি টলুইনের ক্লোরিনেশন করব। এটা স্ক্রিনশট নিয়ে নাও, এটা স্ক্রিনশট নিয়ে নিলে হচ্ছে আমরা টলুইনের ক্লোরিনেশন করব। আমরা আজকে অনেকগুলো কাজ করব, আমি চেষ্টা করবো আজকে টোটাল বেঞ্জিনটাই শেষ করে দেওয়ার জন্য। অনেকগুলো রিঅ্যাকশন আসবে, রিঅ্যাকশনগুলো একটু ধৈর্য সহকারে বসে বসে করতে হবে, এবং যদি কোনো জায়গায় না বুঝো তাহলে আমাকে কোয়েশ্চেন করবা। ওকে, দেখো টলুইনের ক্লোরিনেশন দুই রকম হয়। ফার্স্ট ক্লোরিনেশন আমরা করব সেটা হচ্ছে সূর্যালোকের উপস্থিতিতে। সূর্যালোকের উপস্থিতিতে বা 110 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় টলুইনকে ক্লোরিনেশন, আমরা গত ক্লাসে হ্যালোজিনেশন বলছিলাম যে হাইড্রোকার্বনের হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে যদি কোনো হ্যালোজেন আসে তাহলে সেটাকে বলা হবে কি আমার হ্যালোজিনেশন। তো সেম টু সেম আমাদেরকে বলা হচ্ছে ক্লোরিনেশন কাকে বলে। তাহলে আমরা বুঝতে পারি হাইড্রোকার্বন অর্থাৎ আমার যদি CH থাকে, H কে প্রতিস্থাপন করে যদি Cl আসে তখন সেটাকে বলা হবে কি ক্লোরিনেশন। তাহলে আমরা বলছি সূর্যালোকের উপস্থিতিতে বা 110 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় টলুইনকে ক্লোরিনেশন করলে পার্শ্ব শিকলে প্রতিস্থাপন হয়। দেখছো এখানে পার্শ্ব শিকল কথা কেন আসছে আমরা এর আগে বলে নিছি, কিন্তু পার্শ্ব শিকল কথা আসবে দ্যাটস হোয়াই এখানে বলা হচ্ছে। তো পার্শ্ব শিকলে প্রতিস্থাপন হয়, ঠিক আছে? আচ্ছা, এখানে তুমি 110 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় টলুইন বা ফুটন্ত টলুইন নিতে পারো, কোনো সময় বলা থাকবে ফুটন্ত টলুইন। তাহলে এখানে আমরা যেই করব সেটা হচ্ছে পার্শ্ব শিকলে প্রতিস্থাপন হবে। যেরকম এটা হচ্ছে টলুইন দেওয়া আছে CH3, তার সাথে আমরা দিছি কি
ক্লোরিন। হয় সূর্যালোক থাকতে পারে, না হয় ফুটন্ত থাকতে পারে, না হয় কি থাকতে পারে 110 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকতে পারে। তাহলে কি হবে, প্রথমবার একটা এইচ, পার্শ্ব শিকল কোনটা, এটা হচ্ছে পার্শ্ব শিকল, তিনটা হাইড্রোজেন আছে, একটা হাইড্রোজেন প্রতিস্থাপন হয়ে যাবে, এটা কি আছে সিএল সিএল, তাহলে একটা হাইড্রোজেন সিএল কে নিয়ে যাবে মানে এই সিএল তৈরি করবে, আর একটা সিএল কি করবে এখানে বসে যাবে, CH2Cl, দেন আবার প্রতিস্থাপন হবে, মানে যদি আবার ক্লোরিন দিই তাহলে কি হবে, তাহলে তৈরি হবে CHCl2 প্লাস HCl, আবার ক্লোরিন দেওয়া হলে CCl3 প্লাস হচ্ছে HCl। গুড। CH2 একটা খালি, এই যে এটাকে বলা হবে বেনজাইল, এটাকে বলা হবে কি বেনজাইল। যখন CH পার্শ্ব শিকলে দুইটা হাত খালি থাকবে তখন এটাকে বলা হবে বেনজাল। যখন C এর তিনটা হাতই খালি হবে, ঠিক আছে, হাইড্রোজেন থাকবে না, তখন এটাকে বলা হবে বেনজো। এতটুকু স্ক্রিনশট নিয়ে নাও। মিল্লাত এর স্ক্রিনশট নিয়ে নাও, স্বর্ণা স্ক্রিনশট নিয়ে নাও। গুড। তার মানে হচ্ছে আমরা যদি বলি এটা হচ্ছে কি বেনজাইল, এটার সাথে যদি ক্লোরিন দিই নাম হবে বেনজাইল ক্লোরাইড, বেনজাইল ক্লোরাইড। CHCl তো দুইটা, তাহলে এটার এতটুকু নাম হচ্ছে বেনজো, আর এখানে ক্লোরিন যুক্ত, তার মানে হচ্ছে বেনজো ক্লোরাইড, বেনজো ক্লোরাইড। এটা হচ্ছে বেনজিন, তিনটা হাতে Cl আছে, তাহলে এই Cl বাদে অংশটুকু বলা হয় বেনজো, ওহো এটা তো বেনজো না, এটা হচ্ছে বেনজাল, ঠিক আছে, এটা বেনজাইল, এটা হচ্ছে বেনজাল, তাহলে এটা কি হবে বেনজো, তার মানে বেনজো ট্রাইক্লোরাইড বলা হয় এটাকে, বা বেনজো ক্লোরাইডও বলতে পারো, বেনজো ট্রাইক্লোরাইড অথবা হচ্ছে কি বেনজো ক্লোরাইড। তাহলে এটা হচ্ছে বিভিন্ন প্রতিস্থাপকের টোলেনে যদি কন্ডিশন হচ্ছে কি সূর্যালোকের উপস্থিতি থাকতে হবে, সূর্যালোকের উপস্থিতি থাকলে তাহলে এই কাজটা ঘটবে। জি মাসো, তাহলে হচ্ছে, তাহলে এটা মুছে দিলাম যেহেতু স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে নাম্বার 2, সূর্যালোকের অনুপস্থিতিতে এখন যেটা করব সেটা হচ্ছে কি সূর্যালোকের অনুপস্থিতি, সূর্যালোকের অনুপস্থিতিতে আয়রন প্রভাবক, আয়রন প্রভাবকের উপর দিয়ে Cl2 মানে হচ্ছে ক্লোরিন গ্যাস চালনা করা হলে মূল বেনজিন বলয়ে মানে নিউক্লিয়াসে প্রতিস্থাপন হবে। তার মানে হচ্ছে যখন আমরা এই টলুইন নিলাম তার সাথে ক্লোরিন নিলাম এবং আয়রন বাহক নিলাম, তবে সূর্যালোকের অনুপস্থিতি থাকবে, সূর্যালোকের অনুপস্থিতি। তাহলে কি হবে, অর্থ না হচ্ছে প্যারা, যেহেতু CH3 কি অর্থ প্যারা নির্দেশক, তাহলে হয় এখানে হবে অর্থ অবস্থানে, এটাকে বলা হবে অর্থ ক্লোরো, আর পুরোটার নাম হচ্ছে টলুইন। এটা হচ্ছে কি প্যারা অবস্থান, তার মানে প্যারা
ক্লোরোটোলুইন। ক্লিয়ার কিনা? বুঝতে পারছো কিনা? খুবই সিম্পল। একটাতে সূর্যালোকের উপস্থিতি দেওয়া থাকবে আর একটা হচ্ছে সূর্যালোকের অনুপস্থিতি দেওয়া থাকবে। দুইটা কিন্তু দুই রকম রিঅ্যাকশন। একটা হচ্ছে পার্শ্বশিকলে প্রতিস্থাপন হচ্ছে, আর একটা হচ্ছে কি এই বেনজিন বলে প্রতিস্থাপন হচ্ছে। ক্লিয়ার? আর পাশাপাশি সহ-উৎপাদ যদি বলি, তাহলে এখান থেকে একটা হাইড্রোজেন যাচ্ছে, এখান থেকেও একটা হাইড্রোজেন যাবে, তার মানে হচ্ছে 2HCl তৈরি হতে পারে। ঠিক আছে? ওকে। টলুইনের নাইট্রেশন করব এবং টিএনটি প্রস্তুত করব। টলুইনের নাইট্রেশন থেকে হচ্ছে টিএনটি প্রস্তুত করব। তাহলে এটা হচ্ছে টলুইন, এর সাথে হচ্ছে আমরা নাইট্রিক অ্যাসিড দিলাম। নাইট্রিক অ্যাসিড ভাঙে কিভাবে? বন্ড NO2। তার মানে হচ্ছে একটা তৈরি হবে অর্থোনাইট্রোটলুইন, আর একটা তৈরি হবে প্যারানাইট্রোটলুইন। তাহলে এখানে টেম্পারেচার কত থাকবে? 30 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার থাকবে। যখন এই দুইটাকে একত্রিত করা হবে তখন হচ্ছে 60 ডিগ্রি সেন্টিগ্রেড নেওয়া হলে দুইটা পজিশন আমরা একসাথে পাবো, মানে CH3 অর্থো আর প্যারা দুইটা পজিশন একসাথে করা যাবে। ক্লিয়ার? আচ্ছা, যখন এটাতে আবার নাইট্রেশন করতে যাব, এটাতে যখন আবার নাইট্রেশন করতে যাব তখন সেখানে তাপমাত্রা 90 থেকে 110 ডিগ্রি সেন্টিগ্রেড লাগবে। তখন তৈরি হবে কি CH3NO2 অর্থ পজিশন দুইটা ছিল, একটা ফিল আপ করছে, আর একটা অর্থ পজিশন আমাদের ফিল আপ করতে হবে। প্রতিবার কিন্তু আমাদের এখানে পানি তৈরি হচ্ছে, এখানে 2 অণু পানি তৈরি হচ্ছে, এখানে আরেক অণু পানি তৈরি হচ্ছে। ঠিক আছে? তাহলে এটাকে বলা হচ্ছে, এটা পজিশন কত 2, এটা কত 4, এটা কত 6, তার মানে এটা বলা হবে 2 4 6 ট্রাই নাইট্রোটলুইন। ট্রাই নাইট্রোটলুইন মানে হচ্ছে TNT। এটা একটা বিস্ফোরক হিসেবে ব্যবহৃত হয়। ক্লিয়ার? এখন কোয়েশ্চেনটা হচ্ছে, কোয়েশ্চেনটা আমাকে করা হবে যে এখানে 30 ডিগ্রি, এখানে 60 ডিগ্রি, এখানে হচ্ছে 90 ডিগ্রি, প্রায় প্রত্যেক ক্ষেত্রে হচ্ছে আমাকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড করে হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি করতে হচ্ছে কেন? ওকে, তাহলে দেখো এটা থেকে কোয়েশ্চেন কেমন আসে, মানে এটা থেকে কোয়েশ্চেনটা কেমন আসে। আমি এটা মুছে দিচ্ছি, স্ক্রিনশট নিয়ে নাও, এটা স্ক্রিনশট নিয়ে নাও। তাহলে এটা মুছে দিলাম। তাহলে দেখো দেওয়া আছে টলুইন, এটা হচ্ছে উদ্দীপক, 3HNO3 দেওয়া আছে, এখানে তৈরি হচ্ছে TNT। গ নম্বর কোয়েশ্চেন, বিক্রিয়াটির সংগঠনের কৌশল ব্যাখ্যা করো।
ঘ নম্বর কোয়েশ্চেন, বিক্রিয়ার পরবর্তী ধাপগুলোতে বা প্রত্যেকটি ধাপগুলোতে তাপমাত্রা বৃদ্ধির কারণ ব্যাখ্যা করো। দুইটা কোয়েশ্চেন। আচ্ছা, কনসেন্ট্রেট মানে হচ্ছে গাঢ়, সিওএনসি কনসেন্ট্রেটের মানে হচ্ছে গাঢ়, গাঢ় দ্রবণ। ঠিক আছে, সালফিউরিক অ্যাসিড অধিক পরিমাণে নেওয়া হচ্ছে, গাঢ় করে নেওয়া হচ্ছে। ধরো তোমার 50% মানে 100% এর মধ্যে হচ্ছে 50% গাঢ় সালফিউরিক অ্যাসিড মানে সালফিউরিক অ্যাসিড হচ্ছে, তখন এটাকে হচ্ছে গাঢ় বলা হয়। ঠিক আছে, মানে পরিমাণে অধিক থাকে। আচ্ছা, তাহলে বিক্রিয়াটি সংগঠনের কৌশল ব্যাখ্যা করতে বলছে। সো আমরা যদি এখানে করি তাহলে সংগঠনের কৌশলটা কি? HNO3 আছে, H2SO4 আছে। তাহলে আমরা নাইট্রেশন বিক্রিয়ার যে কৌশলটা পড়ছিলাম, তাহলে এখানে আনসার হবে কি? গ নম্বর আনসার হবে কি? নাইট্রেশন বিক্রিয়ার কৌশল। মানে তিনটা স্টেপ তুমি ব্যবহার করবা। ফার্স্ট স্টেপে হচ্ছে নাইট্রিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিড মিলে নাইট্রোনিয়াম আয়ন তৈরি হচ্ছে। সেকেন্ড স্টেপ হচ্ছে এই নাইট্রোনিয়াম আয়ন বেনজিন বলকে অ্যাটাক করে। থার্ড স্টেপে হচ্ছে কি ওই আমাদের লুইস যে ক্ষারটা তৈরি হবে সেটা ডিপ্রোটনাইজেশন করবে। তাহলে নাইট্রেশন বিক্রিয়ার কৌশলটাকে ব্যাখ্যা করবে। আমরা গত ক্লাসে এটা নিয়ে আলোচনা করছি, সো আর আলোচনা করতে যাচ্ছি না। তাহলে আমাদের আলোচনা করা হয়ে হচ্ছে এই ধাপটা, যে বিক্রিয়ার পরবর্তী ধাপগুলোতে তাপমাত্রা বৃদ্ধির কারণটা কি হতে পারে। আচ্ছা, সো আমরা গ নম্বর অলরেডি করছি গত ক্লাসে। ঘ নম্বর নিয়ে আমরা এখন আলোচনা করবো, যে বিক্রিয়ার প্রত্যেকটা ধাপে আমি কেন তাপমাত্রা বৃদ্ধি করতেছি। ঠিক আছে, তাহলে এটার আনসার আমরা লিখবো। ঘ নম্বর আনসার আমরা লিখবো, তাহলে ঘ নম্বর আনসারে আমরা কি লিখবো? যে নাইট্রোমূলক যেটা তৈরি হচ্ছে, আমাদের যে নাইট্রোমূলকটা তৈরি হচ্ছে সেই মূলকটা কি? সেই মূলকটা আমরা দেখছি, সেই মূলকটা কি? নাইট্রোজেন কি পজিটিভ, তার মানে হচ্ছে বেনজিন বল থেকে ইলেকট্রন টেনে নিয়ে যাবে, তার মানে হচ্ছে বেনজিন বল নিষ্ক্রিয়কারী মূলক। তাহলে আমরা লিখবো হচ্ছে সেই কনসেপ্ট দিয়ে আমরা আগাবো। তাহলে আমরা জানি নাইট্রোমূলক হচ্ছে নাইট্রোমূলক বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী মূলক। অর্থাৎ NO2 মূলক বেনজিন বলয়ে যুক্ত হলে বেনজিন থেকে নিজের দিকে ইলেকট্রন টেনে নিয়ে যায়, ফলে বেনজিন বলে ইলেকট্রন ঘনত্ব কি হবে? হ্রাস পাবে। অর্থাৎ জিনিসটা হচ্ছে এরকম, যখন এই নাইট্রোমূলক কি হচ্ছে, যখন নাইট্রোমূলকটা এখানে যুক্ত হচ্ছে, নাইট্রোমূলক হচ্ছে বেনজিন থেকে ইলেকট্রন টেনে নিয়ে যাবে। অর্থাৎ বেনজিনে যে নাইট্রোজেন পজিটিভ হওয়ার কারণে সেই ইলেকট্রনটা টেনে নিয়ে যাবে। তাহলে ইলেকট্রন যদি টেনে নিয়ে যায়, তাহলে বেনজিন থেকে নিজের দিকে ইলেকট্রন টেনে নিয়ে গেলে কি হবে? বেনজিন বলে ইলেকট্রন ঘনত্ব কি হবে? হ্রাস পাবে। ঠিক আছে, আচ্ছা। তাহলে এটা নেক্সট প্যারাতে আমরা লিখতেছি, যে যখন টলোইনের সাথে প্রথম নাইট্রোমূলকটা যুক্ত হয়, তাহলে স্টেপগুলো আমি লিখি, তাহলে দেখো ভালো লাগবে। যখন টলোইনের সাথে আমরা ফার্স্ট ইন্ট্রোডিউস করে কাকে? নাইট্রোমূলককে। তখন কি হচ্ছে? তখন প্রথম যখন নাইট্রোমূলক যুক্ত হয়, তখন বেনজিনের
বা টলুইনের সক্রিয়তা কিছুটা কমে যায়, অর্থাৎ কমে কেন? আগের কাহিনীতে আমরা বলছি যে নাইট্রোমূলক যুক্ত হবে, সে ইলেকট্রন টেনে নিয়ে যাবে, ফলে ইলেকট্রন ঘনত্বটা কমাই দিবে। তাই যখন টলুইনের সাথে প্রথম নাইট্রোমূলক যুক্ত হবে তখন টলুইনের সক্রিয়তা কি হবে? কিছুটা কমে যাবে। দেন আমরা সেকেন্ড টাইম যখন ইন্ট্রোডিউস করাবো, সেকেন্ড টাইম যখন তাকে ইন্ট্রোডিউস করাচ্ছি আবার কার সাথে? নাইট্রোমূলকের সাথে, তাহলে কি হবে? পরবর্তী নাইট্রোমূলক তাহলে যখন আমরা তাকে ইন্ট্রোডিউস করাইছি তখন হচ্ছে এখন তোর সক্রিয়তা কমে গেছে, এখন তাকে সক্রিয়তা করার জন্য কি করলাম? 60 ডিগ্রি মানে হচ্ছে আরো 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা অ্যাড করলাম। তাই পরবর্তী নাইট্রোমূলক যুক্ত করার সময় আরো তাপ বাড়াতে হবে। তাহলে এখন আমি যখন পরবর্তী নাইট্রোমূলক আবার ইন্ট্রোডিউস করাইলাম, তাহলে আলটিমেট কি হবে? বেঞ্জিন বলে সক্রিয়তা আরো কমে যাবে। এখন সক্রিয়তা কি আরো কমে গেছে, এখন কিন্তু নিষ্ক্রিয় পর্যায়ে চলে গেছে। তার মানে হচ্ছে এখন যদি আমি তাকে আবার বিক্রিয়া করতে চাই, আবার তাপমাত্রা বাড়াতে হবে। এখন আবার বিক্রিয়া করাতে গেলে, আবার নাইট্রোমূলক যুক্ত করতে গেলে অধিক তাপের প্রয়োজন হবে। ক্লিয়ার? অর্থাৎ নেক্সট ইন্ট্রোডিউসের সময় আমার এখানে কিন্তু তাপমাত্রা কত রাখতে হবে? প্রায় 110 ডিগ্রি অথবা হচ্ছে 90 ডিগ্রি সেন্টিগ্রেড রাখতে হবে। ফলে আমার কি হচ্ছে? টিএনটি প্রস্তুত হচ্ছে। অর্থাৎ প্রত্যেকবার যখন তুমি নাইট্রোমূলক যুক্ত করতেছো তখনই তার সক্রিয়তা কি হচ্ছে? এখানে কেন লিখলাম? এটা হবে এখানে। ক্লিয়ার? আচ্ছা, বুঝা গেল? অর্থাৎ প্রত্যেকবার যখন তুমি নাইট্রোমূলক যুক্ত করতেছো প্রত্যেকবারই তোমাকে তাপমাত্রা বাড়াতে হচ্ছে। অর্থাৎ প্রথম বিক্রিয়াটা তুমি করছো 30 ডিগ্রি দিয়ে, কিন্তু নেক্সট যখন তুমি আবার বিক্রিয়া করবা তখন কিন্তু এরকম না যে 30 এর সাথে 30 অ্যাড করে দিলা, ডিরেক্টলি তোমাকে 60 ডিগ্রি সেন্টিগ্রেড ব্যবহার করতে হচ্ছে। যখন তুমি 60 ডিগ্রি সেন্টিগ্রেড করলা তখন দুইটা নাইট্রোমূলক যুক্ত করলা, তারপরে কিন্তু এরকম না যে 60 থেকে তুমি জাস্ট 30 বাড়ালে, এরকম না। তাহলে অর্থাৎ জিনিস হচ্ছে পরবর্তী ধাপে যখন বিক্রিয়া করতে যাবা তখন হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা তোমাকে নিতে হবে, তাহলে বিক্রিয়াটা কমপ্লিট করা যাবে। স্ক্রিনশট নিয়ে নাও, কোয়েশ্চেন থাকলে বলবা। ওকে, এখন হচ্ছে আমরা যেটা করবো সেটা হচ্ছে ফেনলে নাইট্রেশন। ফেনলের সংকেত হচ্ছে বেঞ্জিনের উপর উইচ, বেঞ্জিনের উপর কি আছে? উইচ। তাহলে তাকে নাইট্রেশন করব, তাহলে তাকে কয়বার নাইট্রেশন করা যাবে? প্রায় 3 বার। তাহলে প্রথমবার যখন নাইট্রেশন করব গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে, তাহলে কি হবে? যেহেতু বেঞ্জিন এই ওইচটা কি অর্থপ্যারা নির্দেশক, তার মানে হচ্ছে প্রথম ধাপে হচ্ছে অর্থতে যাবে, না হয় কোথায় যাবে? প্যারাতে যাবে, না হয় কোথায় যাবে? প্যারাতে যাবে। এই দুটাকে একত্রিত করে আমি আবার কি দেব? নাইট্রিক অ্যাসিড দেব, সালফিউরিক অ্যাসিড কনসেন্ট্রেশন রাখবো। দেন হচ্ছে কি হবে? তাপমাত্রা দিতে হবে, যেহেতু সক্রিয়তা কমে গেছে। তাহলে আলটিমেট কি হবে? এই যে, তাহলে আবার যখন নাইট্রেশন করব সালফিউরিক অ্যাসিড, ঘন সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে, তখন কি হবে? এই যে এটা তৈরি হবে 2,4,6 এটা তোমরা অলরেডি জেনে গেছো যে কিভাবে করতে হবে। 2,4,6 ট্রাইনাইট্রোফেনল, বা হচ্ছে কি এটার আরেক নাম হচ্ছে পিক্রিক অ্যাসিড। পিক্রিক অ্যাসিড কি কাজে ব্যবহৃত হয়? বার্নিং ক্রিম হিসেবে। অর্থাৎ কোন জায়গায় যদি ক্ষত হয়ে যায়, পুড়ে যায়,
তাহলে পোড়ার কারণে যে ক্রিমটা দেওয়া হয় সেটা হচ্ছে পিক্রিক অ্যাসিড দেওয়া হয়। ওকে, তাহলে ফেনলে আমরা নাইট্রেশন করলাম। ও তাইব, কি অবস্থা? তোমার অনেকদিন পরে দেখলাম, আজকে মনে 1.5 মাস পরে মনে দেখলাম। একবার কাভার ফটো করে দিছিলা এই সময় দেখলাম, আর আরেকবার ক্লাসে মনে দেখছিলাম 1 মাস 1.5 মাস আগে। তাহলে ফেনলে নাইট্রেশন আমরা করে ফেললাম। ওকে, আচ্ছা, তাহলে ফেনলে হ্যালোজিনেশন করব। ফেনলে কি করব? হ্যালোজিনেশন করব। তাহলে কার দ্বারা করব? ব্রোমিন দ্বারা। ব্রোমিন দ্বারা। দ্রবণ কি? CCl4। জৈব দ্রাবক কে হিসেবে কাকে ব্যবহার করব? CCl4 কে ব্যবহার করব। তাহলে খুবই সিম্পল, ফেনলে যদি আমি কি নেই, OH নেই, তাহলে বুঝতে পারতেছো যখন আমি 3Br2 নেব কার্বন টেট্রাক্লোরাইডে দ্রাবকে, তখন হচ্ছে বুঝতেই পারো যে OH Br তৈরি হবে 2 4 6 ট্রাই ব্রোমোফেনল। ব্রোমিনের রং হচ্ছে লাল, এটার রং হবে বর্ণহীন। এটার রং হবে কি? বর্ণহীন। এটাকে বলা হয় ফেনলের শনাক্তকারী পরীক্ষা। ফেনলের শনাক্তকারী পরীক্ষা। ফেনলের কি পরীক্ষা? শনাক্তকারী পরীক্ষা। ব্রোমিনের রং যদি নষ্ট হয়ে যায় তখন সেটাকে বলা হবে ফেনলের শনাক্তকারী পরীক্ষা। ওকে, আচ্ছা। সো ফেনলের শনাক্তকরণের জন্য হচ্ছে আমরা 2,4,6 ট্রাইব্রোমো ফেনল। ভেরি গুড। দেখো, এখন হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে ফেনলে ফেরিক ক্লোরাইড দ্রবণ নেব। তাহলে এটা হচ্ছে ফেনল, একটু প্যারালালি লিখলাম, আর এটা হচ্ছে ফেরিক ক্লোরাইড। ফেরিক ক্লোরাইডে আয়রন হচ্ছে কত? 3+। আয়রন হচ্ছে কত? 3+। তাহলে চিন্তা করো, একটা আয়রনের যোজ্যতা কত? 3। তার মানে হচ্ছে দুইটা Fe3+ এর যোজ্যতা হবে কত? 3 3 6। একটা যোজ্যতা কত? 3। তার মানে দুইটা Fe ব্যবহার করলে লাগবে কয়টা? 6টা লাগবে। মানে আমি যদি এরকম করি যে 2Fe লিখি, তাহলে 2Fe এর জন্য ক্লোরিন লাগতেছে কয়টা? তাহলে টোটালি কয়টা? 6টা লাগতেছে। তাহলে যখন ফেনল থেকে একটা H চলে যাবে, ফেনল থেকে কয়টা H চলে যাবে? একটা H চলে যাবে, এবং এটাকে 2 গুণ করে নেব, তাহলে আলটিমেট কি হবে? আলটিমেট প্রত্যেকের কি হবে? তার মানে এটা আমার কয়টা লাগবে? 6টা লাগবে। এটা আমার কয়টা লাগবে? 6টা লাগবে। কথাটা বুঝতে পারছো? একটা Fe, আমি এটাকে ভেঙে দেখাই। এটা হচ্ছে OH, এটা হচ্ছে OH। OH থেকে একটা H যদি চলে যায়, OH থেকে হচ্ছে একটা H যদি চলে যায়, মানে তার একটা হাত খালি হবে। তাহলে একটা Fe এর জন্য এই ফিনেট আয়নটা লাগে কয়টা? এই ফিনেট আয়নটা লাগবে কয়টা? 3টা লাগবে। তাহলে Fe যদি আমি 2টা নেই, Fe যদি 2টা নেই, তাহলে আলটিমেট এটা কয়টা লাগবে? 6টা লাগবে। আর Fe লাগবে কয়টা? 2টা, Fe2। তার মানে হচ্ছে এখানে আমার কয়টা লাগবে? 6টা লাগবে। কথাটা ক্লিয়ার? অর্থাৎ 6টা লাগবে। দুইটা Fe এর জন্য কয়টা লাগবে? 6টা লাগবে। তাহলে 6টা লাগলে কি হবে? এই যে এটা তৈরি হবে 6টা। এটা কয়টা লাগবে? 6টা লাগবে। এটা হচ্ছে 6টা, আর Fe কয়টা? 2টা, আর 6 HCl তৈরি হবে। কারণ হাইড্রোজেন কয়টা তৈরি হচ্ছে? 6। এটার কালার হচ্ছে বেগুনি। এটার কালার হচ্ছে কি? বেগুনি। ফেরিক ক্লোরাইড যদি দ্রবণ নেওয়া হয়, ফেরিক ক্লোরাইড দ্রবণ নেওয়া হলে তাহলে আলটিমেটলি হচ্ছে কি? বেগুনি রঙের অদক্ষেপ পড়বে। ক্লিয়ার? তাহলে এটাকে বলা হচ্ছে ফিনেট আয়ন। এটাকে বলা হচ্ছে কি? ফিনেট আয়ন। তাহলে এটাকে বলা হবে কি? ফেরিক
ফেরিক হেক্সাফিনেট, হেক্সাফিনেট তুলে নাও, স্ক্রিনশট নিয়ে নাও। নেওয়া হয়েছে? গুড। এখন আমরা যেটা প্রস্তুত করব, ফেনল থেকে অ্যাসপিরিন, প্যারাসিটামল, ডেটল, এগুলো প্রস্তুত করব। ঠিক আছে, ফেনল থেকে আমরা তৈরি করব হচ্ছে, ফেনল থেকে আমরা তৈরি করব। আচ্ছা আরেকবার বলবো, দেখো এখানে কি দেওয়া আছে, এখানে হচ্ছে আমাদের দেওয়া ছিল ফেনল দেওয়া ছিল। ফেনল থেকে যদি একটা এইচ যায় তার মানে হচ্ছে তাহলে হাত খালি হবে কয়টা? একটা। আর FeCl3 আমরা ব্যবহার করছিলাম, তাহলে FeCl3, Fe এর যোজনী হচ্ছে কত? Fe এর যোজনী হচ্ছে 3। তার মানে হচ্ছে যদি একটা O Fe এর সাথে যুক্ত হতে চায় তাহলে O লাগবে কয়টা? 3টা। তাহলে 3টা O মানে ফিনেট আয়ন, এটা হচ্ছে ফিনেট আয়ন, 3টা ফিনেট আয়ন একটা Fe এর সাথে যুক্ত হতে পারে। Fe যদি তাহলে আমি 2টা নেই তাহলে ফিনেট আয়ন লাগবে কয়টা? ফিনেট আয়ন লাগবে হচ্ছে 6টা। খুবই সিম্পল। কারণ হচ্ছে কি, দেখো এই ফেনল থেকে যখন একটা ও যাবে তখন হচ্ছে তার যোজনী কত হবে? 1 হবে। আর Fe যে যোজনী ছিল সেটা 3 ছিল। তার মানে হচ্ছে যদি আমরা একটার জন্য লিখি কয়টা? তাহলে একটার জন্য কয়টা লাগবে? 3টা লাগবে। এখন Fe যদি আমরা 2টা নিতাম তাহলে এটা লাগতো কয়টা? 6টা লাগতো। কারণ একটার যদি 3টা লাগে তাহলে 2টার জন্য কয়টা লাগবে? 6টা লাগবে। জাস্ট এই কাজটাই করছি। তাহলে হচ্ছে এটা ফেরিক কি বলা হবে? বেনজয়েট আয়ন বলা হবে। এটাকে কি বলা হচ্ছে? বেনজয়েট আয়ন বলা হচ্ছে বা ফিনেট আয়ন বলা হচ্ছে। আচ্ছা, তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে কি, প্যারাসিটামল করব, অ্যাসপিরিন করব, ডেটল প্রস্তুতি করব। তাহলে আমরা প্যারাসিটামল প্রস্তুত করি। প্যারাসিটামল প্রস্তুতি, ফেনল নেব, এটাকে নাইট্রেশন করো, এটাকে হচ্ছে নাইট্রেশন করো। তাহলে ফেনল কে যদি আমি নাইট্রেশন করি তাহলে আলটিমেট হচ্ছে আমি 2টা উৎপাদ পেতে পারি। একটা হচ্ছে হয় অর্থোনাইট্রোফেনল পেতে পারি এবং একই সাথে আমরা হচ্ছে প্যারানাইট্রোফেনল পেতে পারি। তাহলে আমি কি করব? পাতনের মাধ্যমে হচ্ছে এই প্যারানাইট্রোটাকে, এটা হচ্ছে কি অর্থোনাইট্রোফেনল, এটা হচ্ছে অর্থোনাইট্রোফেনল আর এটা হচ্ছে প্যারানাইট্রোফেনল। তাহলে আমি কি করব? পাতনের মাধ্যমে হচ্ছে প্যারানাইট্রোফেনলটাকে আলাদা করে নিব। তাহলে আমি শুধুমাত্র চয়েস করছি কাকে? প্যারানাইট্রোফেনলকে, এটাকে নিলাম। এখন আমি কি করব? এখানে অক্সিজেন গুলাকে হচ্ছে বিজারণ করব। কাকে দিয়ে বিজারণ করব? আমি 6টা জার্মান হাইড্রোজেন নিলাম। তাহলে কার উপস্থিতিতে আমি কাজ করলাম? SN আর হচ্ছে HCl। দেখো তাহলে আমি এখানে জাস্ট রাফ করে দেখাচ্ছি, এটা হচ্ছে রাফ। NO2 আছে। তাহলে দেখো যখন আমি H দেব, H এর প্রধান কাজ হচ্ছে যখন অক্সিজেনের সাথে যুক্ত হবে একটা O এর জন্য H লাগবে কয়টা? 2টা। তাহলে 2টা O আছে, H লাগবে কয়টা? 4টা। তার মানে পানি কয়টা তৈরি হবে? 2টা। যখন এটা চলে যাবে নাইট্রোজেনের হাত কত? 3। তার মানে 2টা হাত ফাঁকা হবে। তার মানে আমার এই 2টা হাতের জন্য আবার আর 2টা হাইড্রোজেন লাগবে। তাহলে টোটাল হাইড্রোজেন লাগবে কয়টা? 6টা। 4টা হাইড্রোজেন দিয়ে হচ্ছে আমি 2টা অক্সিজেন সরাইছি আর 2টা হাইড্রোজেন দিয়ে হচ্ছে নাইট্রোজেনের সাথে যুক্ত করছি। তার মানে টোটাল লাগছে কয়টা? 6টা হাইড্রোজেন। তার মানে হচ্ছে এই জায়গাটা কি তৈরি হবে? এখানে তৈরি হবে NH2, এখানে তো OH এর মতো থাকবে, প্লাস 2H2O প্লাস 2H2। এতটুকু বুঝতে পারছো কিনা? প্যারাসিটামল না কিনে নিজে বানাই দিল। হ্যাঁ বানাতে পারো, সমস্যা নেই। ওকে, এতটুকু তো আমাদের তৈরি হয়ে গেল। এখন প্যারাসিটামল যদি কথাটা ভাঙো, আচ্ছা এতটুকু স্ক্রিনশট নিয়ে নাও, বাকি কাজ স্ক্রিনশটের পরে করবো। স্ক্রিনশটটা নিয়ে নাও, জায়গা নাই।
নেওয়া হয়েছে? গুড। দেখ, যদি বলি এসিটাইল মূলক, এসিটাইল যে মূলকটা থাকবে সেটা সংকেত হচ্ছে CH3CO বা হচ্ছে RCO। তাহলে আমরা CH3COটা নিলাম, ঠিক আছে। CH3CO মূলকটা হচ্ছে এসিটাইল মূলক। তাহলে প্যারাসিটামল কথাটাকে ভাঙো, তাহলে কি পাও দেখো, প্যারাসিটামল তার মানে হচ্ছে প্যারা এসিটাইল ফেনলকে বলা হচ্ছে প্যারাসিটামল। তাহলে প্যারা এসিটাইল, এই যে ফেনল তো আমার আছে, মূল যৌগটা কি ফেনল, তাহলে প্যারা অবস্থানে কে ছিল, NH2 ছিল। দেন আমার এসিটাইল মূলক লাগবে, কিন্তু এখানে তো এসিটাইল ছিল না, সো আমাকে নিতে হবে এসিটাইল মূলক। নিলাম কি CH3COCl। তাহলে এটাকে যদি এখানে বসাতে পারি তাহলে তো আমার প্যারাসিটামল তৈরি হয়ে যাবে। তার মানে NH2 কে আমি লিখতে পারি NH বন্ড H, তাহলে H আর Cl মিলে কি তৈরি করবে, HCl প্লাস ফেনল, আর এই জায়গাটা পুরো মূলকটা বসে যাবে, তার মানে হচ্ছে NHCOCH3, কারণ সিউ থেকে Cl গেছে, তাই যার থেকে গেছে সেই যুক্ত হবে, তার মানে এখান থেকে যুক্ত হচ্ছে NHCOCH3। তাহলে এটাই হচ্ছে প্যারাসিটামল। শেষ, প্যারাসিটামল প্রস্তুত হয়ে গেল। বুঝতে পারছো কিনা? আচ্ছা, সমস্যা নাই, তাহলে তুমি পরে দেখো, সমস্যা নাই, যেহেতু তোমার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে সাব্বিক, তাহলে পরে দেখো, সমস্যা নাই। আচ্ছা, স্ক্রিনশট নিলে সুবিধা হচ্ছে কি, পরবর্তী যখন তোমরা নোটস করবা, নোটস গুলো করার সময় স্ক্রিনশট গুলো কাজে লাগে, এই কারণে বলেছি স্ক্রিনশট নিয়ে নেওয়ার জন্য। আচ্ছা, তাহলে প্যারাসিটামল প্রস্তুত আমাদের শেষ। দেন হচ্ছে আমরা চলে যাবো হচ্ছে অ্যাসপিরিন। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে কি অ্যাসপিরিন প্রস্তুতি করব। কার থেকে? ফেনল থেকে কাজ করব। তো ফেনল হচ্ছে অম্লধর্মী, ফেনল হচ্ছে কি অম্লধর্মী, দ্যাট মিন্স হচ্ছে সে অম্লীয়। দিলাম কি ক্ষার, তাহলে অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে কি তৈরি করবে, লবণ আর পানি। অম্লধর্মী কেন, কারণ এখানে H চলে যাবে, H আর OH মিলে পানি তৈরি করবে, আর বাকি থাকবে O, বাকি থাকবে, তাহলে O এর সাথে কি আসবে, Na আসবে, তার মানে হচ্ছে এটা সোডিয়াম ফিনেট তৈরি করবে, এটাকে বলা হচ্ছে সোডিয়াম ফিনেট। এটা হচ্ছে কি সোডিয়াম ফিনেট। তাহলে সোডিয়াম ফিনেট যখন আমাদের নেওয়া হচ্ছে, তার সাথে আমরা নেব কি কার্বন ডাইঅক্সাইড, অর্থাৎ আমরা কার্বন ডাইঅক্সাইড গ্যাস এখানে দ্রবীভূত করতে পারি, ঠিক আছে। ক্ষারীয় দ্রবণে কার্বন ডাইঅক্সাইড গ্যাস খুব ইজিলি দ্রবীভূত হবে, কারণ ক্ষারীয় দ্রবণে কার্বন ডাইঅক্সাইড নিজে কিন্তু অম্লীয়, তার মানে ক্ষারীয় দ্রবণে কার্বন ডাইঅক্সাইড খুব ইজিলি দ্রবীভূত হবে। আচ্ছা, এখন সোডিয়াম হচ্ছে খুবই তীব্র, তো সোডিয়াম হচ্ছে এখানে থাকতে চাইবে না, সোডিয়াম হচ্ছে কি করবে, এখান থেকে ভেঙে যাবে, মানে হচ্ছে এরকম তৈরি করবে, O মাইনাস আর হচ্ছে Na প্লাস তৈরি করবে, ঠিক আছে। তারপর আমি এখানে লিখলাম, তারপর জেনে রাখো এখানে মাইনাস আর এখানে হচ্ছে কি প্লাস, ঠিক আছে। এটা একটা তীব্র লবণ হবে, এই কথাটা মুছে দিই, তাহলে এটার মাইনাসটা বোঝা যাবে। তাহলে এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে কি প্লাস, তীব্র লবণ। যখন কার্বন ডাইঅক্সাইড লিখবে, তাহলে কার্বন ডাইঅক্সাইডকে আমি এইভাবে লিখতে পারি COO, প্রবলেম আছে কিনা, CO2 তো লিখলাম, তাহলে CO2 কে আমরা লিখলাম কি COO আকারে, অর্থাৎ আমার সুবিধার জন্য আমি এরকম ভাবে লিখলাম, বন্ডে রাখার জন্য। এখানে কি আছে, তাহলে যেহেতু এটা সিঙ্গেল বন্ডে, তার মানে অর্থপ্যারার নির্দেশক, এখানে তো আমার H আছে, যখন এখানে CO আসবে তখন H তো ডিপ্রোটনাইজেশনের কারণে H পজিটিভ হয়ে যাবে, তার মানে হচ্ছে H এখানে শিফটিং করবে, Na তার সাথে যুক্ত হবে, খুবই সিম্পল। H উপরে শিফটিং করলো, COO এর সাথে Na চলে আসলো। প্যারাসিটামল এত সহজ? হ্যাঁ, তা ঠিক, করতে পারো, বাসায় প্র্যাকটিস করতে পারো। আচ্ছা, তাহলে তোমার হাতুড়ে ডাক্তার দেখবে, ঠিক আছে। তাহলে তোমার বাসার নাম হচ্ছে কি হবে, প্যারাসিটামল স্বর্ণ হবে, ঠিক আছে। তাহলে দেখো প্যারাসিটামল ডাক্তার, তাহলে এখন দেখো খুবই সিম্পল,
OH অম্লধর্মী, তার সাথে NaOH দিলাম, অম্লের সাথে ক্ষারের বিক্রিয়া অবভিয়াসলি লবণ তৈরি করবে, লবণ তৈরি করলাম, লবণ তৈরি করার পর কার্বন ডাইঅক্সাইড দিলাম, ঠিক আছে, জাস্ট কার্বন ডাইঅক্সাইড প্রবাহিত করলাম, কি হবে এইখানে যেহেতু এটা সিঙ্গেল বন্ড আছে তার মানে অর্থ প্যারা নির্দেশক, অর্থ অবস্থানে কার্বন ডাইঅক্সাইড আসবে, কার্বন ডাইঅক্সাইড আসার সময় H কি হবে, ডিপ্রোটনেশন হবে, H কি করবে এখানে শিফটিং করবে, আর দ্রবণের যে Na প্লাস গুলো তার সাথে মানে আমি ধরে নিলাম যে এখানে Na টা হচ্ছে তার সাথে যুক্ত হচ্ছে, মানে CNA, CO2 কে তুমি এভাবে লিখতে পারো, তাহলে CNA তৈরি হয়ে গেল। এখন আমার মেইন টার্গেট হচ্ছে কি এই এনাটাকে সরাবো, তাহলে এনাটাকে সরানোর জন্য হচ্ছে আমি কি দিলাম, তীব্র অ্যাসিড দিয়ে দিলাম, মানে HCl এর মধ্য দিয়ে প্রবাহিত করলাম। HCl এর মধ্য দিয়ে প্রবাহিত করলে যে কাজটা হবে NaCl কে নিয়ে চলে যাবে, এই সেখানে চলে আসবে, তার মানে হচ্ছে OHCOH হবে, এটাকে বলা হবে স্যালিসাইলিক অ্যাসিড, এটাকে বলা হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড। এতটুকু স্ক্রিনশট নিয়ে নাও, স্যালিসাইল কথাটা কেন ব্যবহার করলাম তাও বলতেছি। এটার নাম হচ্ছে কি স্যালিসাইলিক অ্যাসিড, না হয়েছে? ওকে, আচ্ছা দেখো এই ফেনলের আরেক নাম হচ্ছে সেলিসাইল, ফেনলের আরেক নাম হচ্ছে কি সেলিসাইল, ফেনলের আরেক নাম হচ্ছে কি সেলিসাইল। এখন ফেনলের সাথে যদি COH, ফেনলের সাথে যদি আমরা COH যুক্ত করি তখন এটাকে বলা হবে কি, তুমি বুঝতেই পারতেছো এটা তো অ্যাসিড মূলক, তার মানে এটাকে বলা হবে স্যালিসাইলিক অ্যাসিড। সো স্যালিসাইলিক নাম নিয়ে ঘাবড়ানোর কিছুই নেই, ফেনলের আরেক নাম হচ্ছে সেলিসাইল, এটাকে বলা হবে কি স্যালিসাইলিক অ্যাসিড। মেডিকেলে না পড়ে ডাক্তার, মেডিকেলে না পড়ে ডাক্তার বলবে না, তোমাকে হাতুড়ে ডাক্তার বলবে, MBBS ডাক্তার তো বলবে না, বলবে যে হাতুড়ে ডাক্তার। তাহলে এটার নাম হচ্ছে কি স্যালিসাইলিক অ্যাসিড। এখন তাহলে আমাদের সেম কাজ হবে, আমরা প্যারাসিটামলের মধ্যে হচ্ছে CH3COH দিয়ে দিব, কাজ আমাদের শেষ। CH3COCl দিয়ে দিব, এসিটাইল অ্যালকোহল দিয়ে দিব, তাহলে যে কাজটা হবে AH আর এটা HCl প্লাস CO CH3 আর এটা হচ্ছে স্যালিসাইলেট, শেষ। এটা হচ্ছে অ্যাসপিরিন, এটা হচ্ছে কি অ্যাসপিরিন। এখন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে তোমরা হচ্ছে দুইটা প্রস্তুতি প্যারাসিটামল আর এটা প্রস্তুতি খুব ইজিলি করতে পারবা। প্যারাসিটামলের ক্ষেত্রে কি ছিল, ফেনল নিয়েছিলা, দুইটা ক্ষেত্রে ফেনল, তারপরে এটা একটা নাইট্রেশন করছিলাম, নাইট্রেশন করার ধাপে এটা হচ্ছে এর কিন্তু শেষ, আমাদের অ্যাসপিরিন প্রস্তুতি শেষ। আমরা প্যারাসিটামলটা বলতেছি মানে দুইটা কম্বিনেশন করতেছি, তাহলে ফেনলের সাথে নাইট্রিক অ্যাসিড নিলাম, তাহলে নাইট্রেশন করলাম, এটাকে আবার বিজারণ করলাম 6টা হাইড্রোজেন দিয়ে, তখন NH2 হয়েছে, তখন আবার কি দিছিল লাস্ট অফ অল CH3COCl দিছিল। এটার ক্ষেত্রে সেম, এটার ক্ষেত্রে প্রথম ধাপে OH দিছিল, দুইটার ক্ষেত্রে তাহলে এটা যেহেতু অম্লধর্মী ক্ষার দিলা, ক্ষার দেওয়ার পরে কি হলো ONA তৈরি হলো, ONA এর সাথে কার্বন ডাইঅক্সাইড দিলা, কার্বন ডাইঅক্সাইড দেওয়ার পরে OHCONA তৈরি হলো, দেন হচ্ছে HCl দিলা, HCl দেওয়ার পরে কি তৈরি হয়ে গেল COH, দেন হচ্ছে CH3COCl দিলা। খুবই সিম্পল প্রস্তুতি, একবার বা দুইবার প্র্যাকটিস করলে হচ্ছে এটা আমাদের আয়ত্তে চলে আসবে, ঠিক আছে? আচ্ছা নেক্সট আমরা যেটা করব ডেটল প্রস্তুতি করব। আচ্ছা ডেটল প্রস্তুতি সরাসরি ফেনল থেকে করা যায় না, ডেটল প্রস্তুতি হচ্ছে সরাসরি তুমি ফেনল থেকে করতে পারবে না। ডেটল প্রস্তুতির জন্য হচ্ছে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমার কি করতে হবে, ডাইজোনিয়াম সল্ট নিতে হবে, ডাইজোনিয়াম লবণ নিতে হবে। ডাইজোনিয়াম সল্ট কাকে বলে সেটা আমরা পরবর্তীতে আলোচনা করব। তাহলে হচ্ছে
এটা হচ্ছে ডায়াজোনিয়াম। এজো মানে হচ্ছে নাইট্রোজেন, আর দুইটা নাইট্রোজেন ব্যবহার করে এটাকে ডায়াজোনিয়াম বলা হয়। নাইট্রোজেন যখন প্লাস তখন হচ্ছে আম ব্যবহার করে, যে কোনো প্লাসের ক্ষেত্রে আম, তাহলে কি হচ্ছে ডায়াজোনিয়াম, এটা বলো কি ডায়াজোনিয়াম। এজো মানে নাইট্রোজেন, নাইট্রোজেন দুইটা আছে তাই ডায়াজো, যেহেতু প্লাস আছে তাই আম, তাহলে ডায়াজোনিয়াম। এটা হচ্ছে ডায়াজোনিয়াম ক্লোরাইড ব্যবহার করা হচ্ছে, এটা নাম হচ্ছে কি ডায়াজোনিয়াম ক্লোরাইড। প্লাস আর মাইনাস আছে তাই এটাকে ডায়াজোনিয়াম সল্ট বলা হয় বা ডায়াজোনিয়ামের লবণ বলা হয়। ঠিক আছে, আচ্ছা যদি তার গঠনটা দেখি, এটার গঠনটা যদি আমরা দেখি, ডায়াজোনিয়াম ক্লোরাইডের গঠনটা কিরকম, এটার গঠনটা হচ্ছে এন ট্রিপল বন্ড, এন বন্ড হচ্ছে কি সিএল, এটা হচ্ছে কি থাকবে প্লাস থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে কি সন্নিবেশ বন্ধনের মাধ্যমে নাইট্রোজেন 3 যোজনী ব্যবহার করছে, সো এটাতে কোনো কনফিউশন নাই। সো দেখো এখানে হচ্ছে নাইট্রোজেন, আমরা বলছি যদি কোনো মূলক একাধিক বন্ধনে আবদ্ধ থাকে তখন সেটাকে বলা হচ্ছে কি মেটা নির্দেশক মূলক। এটা হচ্ছে কি মেটা নির্দেশক মূলক, তার মানে হচ্ছে এই ডায়াজোনিয়াম যে ক্লোরাইড যেটা আছে সেটা হচ্ছে কি মেটা নির্দেশক একটা মূলক হবে, এটা হচ্ছে কি মেটা নির্দেশক। ক্লিয়ার, বুঝতে পারছো কিনা? ব্লার হচ্ছে, আচ্ছা হয়তো বা নেট প্রবলেম, তাহলে হয়তো বা নেট প্রবলেম, জাস্ট একটা মিনিট ওয়েট করো। ব্লার মানে হচ্ছে নেট প্রবলেম, মানে মোবাইলের ব্লার না, মোবাইল হচ্ছে নেট প্রবলেম। আচ্ছা তাহলে আবারও বলি, এটা হচ্ছে ডায়াজোনিয়াম ক্লোরাইডের লবণ, এটা হচ্ছে কি ডায়াজোনিয়াম ক্লোরাইডের লবণ। ডায়াজো মানে হচ্ছে নাইট্রোজেন, নাইট্রোজেনের নাম হচ্ছে অ্যাজোট, তাহলে যখন নাইট্রোজেন দুইটা ব্যবহার করা হবে তখন এটাকে ডায়াজো বলা হবে, এটা ডায়াজো। যখন পজিটিভ যুক্ত হবে তখন আম শব্দ ব্যবহার করবে, তাই ডায়াজোনিয়াম ক্লোরাইড, এটাকে বলে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। সো বেনজিন যেহেতু প্লাস আর মাইনাস আছে তাই এটা হচ্ছে কি একটু লবণ, মানে আয়নিক যৌগগুলো হচ্ছে কি লবণ তৈরি করতেছে। সো আমরা ডায়াজোনিয়াম ক্লোরাইড নেব, তো ডায়াজোনিয়াম ক্লোরাইড হচ্ছে কি মেটা নির্দেশক মূলক, ডায়াজোনিয়াম ক্লোরাইড হচ্ছে কি মেটা নির্দেশক মূলক। ঠিক আছে, সো N2Cl প্লাস হচ্ছে আমরা কি দিলাম CH3I দিলাম, তাহলে মেটা নির্দেশক, তাহলে মেটা অবস্থান আছে এটা, মেটা অবস্থান আছে এটা, তার মানে CH3I দুইবার নেই, তাহলে দুইটা মেটা পজিশন এটা বসে যাবে, তার মানে হচ্ছে N2Cl নিলাম, এই যে CH3 হলো, এই যে CH3 হয়ে গেল। ক্লিয়ার, এখন আমার যে কাজটা হবে, এখন আমার কাজটা হচ্ছে N2Cl কে সরাবো, জাস্ট পানি দিয়ে দাও, পানি দিলেই কাজ শেষ। তাহলে সে কি হবে H আর OH, তাহলে H নেবে Cl কে, OH এখানে বসবে, নাইট্রোজেন আলাদা হয়ে যাবে। তার মানে আমার টার্গেট ছিল, আমরা বলছিলাম যে ফেনল থেকে ডেটল প্রস্তুতি, তাহলে ফেনল আমরা পেয়ে গেলাম, ফেনল থেকে ডেটল প্রস্তুতি। তাহলে এখন আমার কাজ হলো কি H আর OH, তাহলে H নেবে কাকে, H নেবে Cl কে, H নেবে কাকে Cl কে নেবে, নাইট্রোজেন কি হয়ে যাবে, নাইট্রোজেন আলাদা হয়ে যাবে। দেন বাকি আছে কি OH, জাস্ট OH টা বসাই দেবো, CH3 তো CH3 জায়গায় থাকবে, এখানে তো কোনো কাজ করি নাই। ক্লিয়ার, এটা আমার হয়ে গেল। দেন হচ্ছে আমি কি করব, দেন হচ্ছে তার মধ্যে দিয়ে আমি ক্লোরিন গ্যাস দিয়ে দিব, তাহলে ক্লোরিন, তাহলে যেহেতু OH আছে অর্থপ্যারা নির্দেশক, তাহলে কি হবে, এবং এগুলো কি অর্থপ্যারা নির্দেশক, তার মানে এই পজিশনে আমি প্যারা পজিশনে বসাই দেবো ক্লোরিন, কাকে বসাই দেবো, ক্লোরিনকে বসাই দেবো, শেষ ডেটল প্রস্তুতি। এই যে ক্লোরিন বসে গেল, CH3 হয়ে গেল, ডেটল প্রস্তুতি এত সোজা। ঠিক আছে, তাহলে এটার নাম হচ্ছে কি ডেটল, এটার নাম হচ্ছে কি ডেটল। তিনটা প্রস্তুতি আমরা করলাম, খুবই গুরুত্বপূর্ণ তিনটা প্রস্তুতি, যেগুলো হচ্ছে আসার মতো, যেগুলো হচ্ছে কি আসার মতো। আমরা প্যারাসিটামল প্রস্তুত করলাম, আমরা অ্যাসপিরিন প্রস্তুত করলাম, আমরা হচ্ছে কি ডেটল প্রস্তুত করলাম। এখনো যদি তোমাকে দেই যে এখন তুমি করে ফেলো, তুমি লেকচারটা স্টপ করে নিজেই করতে পারবা, খুবই সিম্পল। ডেটল প্রস্তুতির জন্য ডায়াজোনিয়াম ক্লোরাইড নিলাম, CH3 নিলাম, যেহেতু ডায়াজোনিয়াম ক্লোরাইড হচ্ছে মেটা নির্দেশক তাই দুইটা পজিশনে মেটা CH3 বসছে, এই যে মেটা পজিশন গুলোতে বসছে। দেন হচ্ছে কি করলাম, মেইন কাজ হচ্ছে কি আমার ফেনল তো লাগবে, সো N2Cl কে সরানোর জন্য জাস্ট পানি দিয়ে হচ্ছে পাতন করলাম। তাহলে পানি দিলে কি হবে, পানি দিলে হচ্ছে আমার এই ফেনলটা চলে আসবে, এই যে পানি দিলাম জাস্ট ওয়েস্টটা চলে আসলো। দেন কি করলাম, দেন হচ্ছে ক্লোরিন নিয়ে নিলাম। আমাদের ক্লাস শেষ, ফেনল থেকে ডেটল প্রস্তুতি, আমাদের ক্লাস শেষ। ঠিক আছে, ধন্যবাদ, তোমরা অনেকক্ষণ ছিলা। আমি চেষ্টা করছি সব কমপ্লিট করার জন্য, দুইটা কোয়েশ্চেন কমপ্লিট করতে পারি নাই। ব্লার হচ্ছে যে নেটওয়ার্কের প্রবলেম, নেটের প্রবলেম হচ্ছে, দ্যাটস ওয়াই ব্লার হচ্ছে। দুইটা কোয়েশ্চেন আমি কমপ্লিট করতে পারি নাই, যেটা হচ্ছে ফেনল অম্লধর্মী কেন, এটা একটা কোয়েশ্চেন ছিল, আর হচ্ছে অ্যালকোহল অম্লধর্মী নয় সেটা কেন করতে পারি নাই। ঠিক আছে,
সাবান আর কিনবো না। পারান তোমার ইয়াটা ভালো হয়েছে। ওকে, আল্লাহ হাফেজ, সবাইকে অনেক ধন্যবাদ। মিল্লাত সাবান কিনবো না।